প্লেনকে আকাশে উড়তে দেখে আপনি কি কখনো ভেবেছেন সেই প্লেনটা এয়ারবাস না বোয়িং কোম্পানির? একটা ইউরোপের গর্ব, আরেকটা আমেরিকার শতাব্দী প্রাচীন প্রযুক্তি। একদিকে এয়ারবাস, অন্যদিকে বোয়িং। আকাশপথে কে রাজত্ব করবে, এই নিয়ে এই দুই কোম্পানি যুগ যুগ ধরে যুদ্ধ করে চলেছে। কিন্তু এদের মধ্যে কে সেরা? কোন দেশ কোন কোম্পানির প্লেন ব্যবহার করছে? অন্য কোনো কোম্পানি কেন প্লেন বানাতে পারছে না? এই দুটো কোম্পানির মধ্যে কোন কোম্পানির প্লেন বেশি দুর্ঘটনার শিকার? এয়ারবাস আর বোয়িং এর পেছনে রয়েছে কি চমকপ্রদ ইতিহাস? আজ আমরা এইসব তথ্য আপনাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক এক দুর্দান্ত আকাশ যাত্রা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ। এই পর্বটি দেখুন এবং শুনুন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের সাপোর্টে আমরা এই চ্যানেলটিকে অনেক বড় করে তুলতে পারি। 17 জুলাই 1916 সালে উইলিয়াম বোয়িং যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্যাসিফিক এরো প্রোডাক্টস কোম্পানি নামে একটি বিমান কোম্পানি প্রতিষ্ঠা করেন। এদের তৈরি প্রথম বিমান ছিল B&W সি প্লেন, যা সরাসরি জল থেকে আকাশে উঠতে পারত। 1917 সালে কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় বোয়িং এয়ারপ্লেন কোম্পানি। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। এই সময় কোম্পানি মার্কিন নৌবাহিনীর জন্য বিমান তৈরি করতে শুরু করে। 1927 সালে বোয়িং প্রতিষ্ঠা করে বোয়িং এয়ার ট্রান্সপোর্ট, যা যাত্রী ও ডাক পরিবহন শুরু করে। 1930 থেকে 1934 সালের মধ্যে বোয়িং খুব বড় কোম্পানি হয়ে ওঠে এবং এটি অনেক ছোট ছোট কোম্পানিকে কিনে নেয়। এতে কোম্পানির মনোপলি বাড়তে থাকে। 1934 সালে মার্কিন সরকার বোয়িংকে ছোট ছোট অংশে ভাগ করে দেয় মনোপলি কমানোর জন্য। 1940 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোয়িং ব্যাপক হারে যুদ্ধ বিমান তৈরি করে। 1958 সালে বোয়িং 707 বাজারে আসে। এটি ছিল কোম্পানির প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী বিমান। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া যাত্রীবাহী বিমান হল বোয়িং 737। 2001 সালে বোয়িং তার হেডকোয়ার্টার সিয়াটল থেকে শিকাগোতে স্থানান্তর করে। 2009 সালে বোয়িং 787 ড্রিমলাইনার বাজারে আনা হয়। এগুলো হালকা, কম জ্বালানি খরচ করে ও আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। আর অন্যদিকে আজকের যে এয়ারবাস কোম্পানিটিকে আপনারা জানেন, এটি ইউরোপীয় ঐক্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। 1970 সালে ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিরা মিলে একটি বিমান তৈরির কারখানা শুরু করেছিলেন। তার নাম ছিল এয়ারবাস ইন্ডাস্ট্রি GIE। এর উদ্দেশ্য ছিল আমেরিকার বড় বিমান কোম্পানিগুলির যেমন বোয়িং, লকহিড মার্টিন, ম্যাকডোনাল্ড, ডগলাসের সঙ্গে প্রতিযোগিতা করা। এর আগে একমাত্র আমেরিকার কোম্পানিগুলোই বাণিজ্যিক যাত্রীবাহী বিমান তৈরি করতেন। আমেরিকা যেহেতু বিমানের একটি বড় বাজার, তাই আমেরিকান কোম্পানিগুলো কম খরচে বেশি পরিমাণ বিমান নির্মাণ করত। কিন্তু আমেরিকার এই মনোপলি দূর করতে 1965 সালে প্যারিস এয়ার শোতে ইউরোপীয় দেশগুলো কম খরচের একটি যাত্রীবাহী বিমান তৈরির পরিকল্পনা করে। ফ্রান্স, পশ্চিম জার্মানি এবং ইউকে একত্রে নতুন একটি বিমান ডিজাইন করার জন্য কাজ শুরু করে। 18 ডিসেম্বর 1970 সালে এয়ারবাস ইন্ডাস্ট্রি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এয়ারবাসের প্রথম বিমান ছিল A300। এটি ছিল 2 ইঞ্জিন বৈশিষ্ট্য এবং বড় পরিসরের যাত্রীবাহী বিমান। বিমানের বিভিন্ন অংশ বিভিন্ন দেশে তৈরি হতো। ফ্রান্স ককপিট ও বিমানের নিচের অংশ তৈরি করতেন। ইংল্যান্ড বিমানের উইং, পশ্চিম জার্মানি বিমানের সামনের ও পেছনের অংশ, নেদারল্যান্ডস ফ্ল্যাপ ও স্পয়লার তৈরি করতেন, স্পেন এলিভেটর। 2015 সালে এটির নাম বদলে হয় এয়ারবাস SE। বর্তমানে এয়ারবাস SE এর 3টি বড় শাখা আছে। এয়ারবাস SAS যাত্রীবাহী বিমান নির্মাণ করে থাকে। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সামরিক ও মহাকাশ সংক্রান্ত কাজ করে। এয়ারবাস হেলিকপ্টার তৈরি করে। বোয়িং এবং এয়ারবাস এই দুইটি বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা কোম্পানি এবং বিমান নির্মাতা কোম্পানি হিসেবে এদের প্রতিদ্বন্দ্বিতা অনেক পুরনো। এদের মধ্যে কে সেরা তা এক কথায় বলা খুব কঠিন, কারণ দুই কোম্পানিরই ভালো খারাপ দুটোই দিক রয়েছে। 2018 থেকে 2019 সালে দুটি বড় দুর্ঘটনায় বোয়িং কোম্পানির ইমেজ ও বিশ্বাসযোগ্যতা কিছুটা কমে যায়। 2018 সালের 29 অক্টোবর বোয়িং 737 MAX 8
বিমানটি জাকার্তা থেকে পাঙ্কাল পিনাং যাওয়ার সময় ক্র্যাশ করে। এতে প্লেনে থাকা 189 জন যাত্রী সহ ক্রু প্রত্যেকেই মারা যান। 2019 সালের 10ই মার্চ আরেকটি বোয়িং 737 ম্যাক্স 8 আদ্দিস আবাব থেকে নাইরোবি যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন। এতে 157 জন যাত্রী সহ ক্রু সকলে নিহত হয়। এর ফলে 2019 সালের মার্চের পর সারা বিশ্বে বোয়িং 737 ম্যাক্স বিমানটি আকাশে ওড়া বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই বোয়িং কোম্পানির বিমানের বিক্রি যেমন কমতে থাকে, এয়ারবাস কোম্পানির বিমানের বিক্রি ক্রমশ বাড়তে থাকে। 2 বছর পর বোয়িং নিজেদের বিমানের নকশা ও সফটওয়্যার পরিবর্তন করে এবং বিভিন্ন টেস্ট পাশ করলে এই মডেলের বিমানটিকে আকাশে ওড়ায় অনুমতি দেওয়া হয়। আজ অবধি পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় এয়ারবাস কোম্পানি তৈরি বিমানের দুর্ঘটনার হার কম। এয়ারবাস A320 সিরিজের বিমানগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সফল। যদি দুটো কোম্পানির বিমানের তুলনা করা হয় তাহলে ডিজাইনের দিক থেকে এয়ারবাস একটু বেশি আধুনিক। নিরাপত্তার দিক থেকে এয়ারবাস সাম্প্রতিক বছরগুলোতে এগিয়ে রয়েছে। বিক্রির হার গত 4-5 বছরে বোয়িং এর তুলনায় এয়ারবাসের বেশি। জ্বালানি সাশ্রয়ের দিক থেকে দুটো কোম্পানির বিমান প্রায় সমান জায়গায় রয়েছে। সংক্ষেপে বলা যায় এয়ারবাস বর্তমানে একটু এগিয়ে বিক্রির হার ও নিরাপত্তার দিক থেকে। বোয়িং অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতায় বরাবরই শক্তিশালী ছিল, কিন্তু সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুর কারণে বিমানের প্রতি মানুষের ভরসা হারিয়েছে ও বাজার বিক্রির হারও কমে গেছে। ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইংল্যান্ড, ভারত ইত্যাদি দেশগুলো বেশি এয়ারবাস কোম্পানির প্লেন ব্যবহার করে থাকে। চীন, ভুটান, স্পেন, নরওয়ে ইত্যাদি দেশগুলো বোয়িং এর প্লেন ব্যবহার করে থাকে। এখন আমরা জানবো কেন পৃথিবীর এতগুলো দেশের মধ্যে অন্য কোনো কোম্পানি বিমান বানাতে পারছে না। বোয়িং প্রায় 100 বছর বেশি সময় ধরে এবং এয়ারবাস প্রায় 50 বছরের বেশি সময় ধরে বিমান বানাচ্ছে। প্রথমে এরা যুদ্ধ বিমান তৈরি করত। যুদ্ধ বিমানের অভিজ্ঞতা তাদের বাণিজ্যিক বিমান তৈরি করতে সাহায্য করেছে। একটি নতুন বিমান তৈরি করতে খরচ পড়ে কমপক্ষে 10 থেকে 20 বিলিয়ন ডলার, যা ভারতীয় মূল্যে 1000 থেকে 2000 কোটি টাকা। এত বড় বিনিয়োগ কেবল বড় অর্থনীতি সম্পন্ন দেশ বা শক্তিশালী সরকারের সহায়তা ছাড়া সম্ভব নয়। বোয়িং ও এয়ারবাস কোম্পানির পার্টস বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি সরবরাহ করে থাকে। অন্য কোম্পানির এত বড় পরিসরে প্রোডাকশন, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণের সাপোর্ট নেই। নতুন কোম্পানিকে অতি বিশাল পরিমাণ অর্থ, প্রযুক্তি, সার্টিফিকেশন এবং ব্র্যান্ড বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়। বোয়িং এয়ারবাস আগে থেকেই প্রায় 95% বাজার নিয়ন্ত্রণ করে। সেখানে নতুন কোম্পানির পক্ষে জায়গা পাওয়া খুব কঠিন। প্রতিটি বিমানকে আমেরিকা থেকে FAA অর্থাৎ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, ইউরোপ থেকে EASA ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি ইত্যাদি সার্টিফিকেট নিতে হয়। একবার ক্র্যাশ হলে কোম্পানির সুনাম তলানিতে ঠেকবে, তাই বিনিয়োগকারীরাও ভয় পান। এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও কিছু দেশ যেমন রাশিয়া, চীন, জাপান, ব্রাজিল ইত্যাদি দেশ যাত্রীবাহী বিমান তৈরি করে থাকেন। আন্তর্জাতিক সার্টিফিকেশন না থাকায়, সার্ভিসিং সমস্যা থাকায় এই কোম্পানিগুলো বর্তমান সময়ে বোয়িং ও এয়ারবাসের মতো সফল কোম্পানি হয়ে উঠতে পারেনি। ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও চরমে পৌঁছবে, আর তারই মাঝে যাত্রীরা পাবে আরও উন্নত, নিরাপদ ও আরামদায়ক উড়ান। এই আকাশযাত্রা এখানেই শেষ নয়, বরং শুরু মাত্র। এতক্ষণ ধরে আপনারা বোয়িং এবং এয়ারবাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানলেন। আপনি যদি এর পরে বিমান যাত্রা করেন তাহলে কোন কোম্পানির বিমানের টিকিট কাটবেন? নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।